ঈদ মুবারক। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদের বিশেষ অনুষ্ঠান জয় জায়া জননী। নিবেদন করছে প্যারাগন, আর আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। ঈদের এই আড্ডায় আমাদের সঙ্গে আছেন দুইজন কীর্তিমান নারী। আমি একটু পরিচয় করে দিতে চাই। আজকে যাদের দেখছেন তারা অন্যরকমভাবে তাদের পেশা পালন করেন, দায়িত্ব পালন করেন, কিন্তু আজকে আমাদের সাথে আমি যদি বলি দুজন আড্ডাই মারতে আসছি। ঈদের অনুষ্ঠান, ঈদের সবাই আনন্দে আছেন। সেই ঈদের আনন্দে আমরা আজকে আমাদের স্টুডিওতে এনেছি বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিআইজি রাকফার সুলতানা খানম। আমি জানি না আগে কেউ টেলিভিশন তাকে দেখেছেন কিনা, নিশ্চয়ই দেখেছেন। রাকফার নিশ্চয়ই আপনার দু একটা স্মৃতি নিশ্চয়ই আসে টেলিভিশনে, আপনার বলবো, এবং তার সঙ্গে যে দায়িত্ব পালন করেন, গুরুতর দায়িত্ব পালন করেন, সেটিও বলবেন। আমাদের সঙ্গে আরও আছেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রোটেকশন অ্যান্ড প্রোটোকল বিভাগের ডিআইজি এবং সভাপতি বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক আমেনা বেগম। গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি খুবই খুশি যে আমরা আপনাদেরকে একটু অন্যভাবে দেখছি আজকে। না, আপনাদের যারা সহকর্মী আছেন, আপনাদের অধীনে যারা কাজ করেন, আপনাদের যারা উচ্চ পদে আছেন, আপনাদের যারা বস, তারাও এইভাবে দেখতে কীভাবে দেখবেন সেটা হয়তো আমরা অনুষ্ঠানের পরে জানব। তারা যদি রাকফার যদি শুরু করেন যে এই যে পুলিশে আসলেন, আমি এইটা দুজন ডিআইজিকে মিলালাম, একই সঙ্গে কিন্তু আমি মিলিয়েছি বা পরে মিলিয়ে গেছে খোঁজ নিতে নিতে দুজনই ইংরেজি সাহিত্যের ছাত্র। রাকফার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আপনি রাকফার ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, একই বিভাগের, মানে একই রকম পড়ালেখা করেছেন, আবার দুজন একই সঙ্গে পুলিশের চাকরি করছেন। নিশ্চয় দুজনের মধ্যে সখ্যতা আছে। আমরা দুজনের হাসি এবং তার আগে কিছুক্ষণ আগে যা দেখেছি সেটা আর এখানে বলা যাবে না, কিন্তু আমরা জানি আপনার পরস্পরকে জানেন, শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন। রাকফার যদি শুরু করেন, একদম পুলিশের চাকরিটা হয়তো পছন্দ ছিল না, পররাষ্ট্র মন্ত্রণালয় বিসিএস এর চয়েস ছিল, যদি ভুল না করে থাকি। অনেক কিছু জানেন মনে। ধন্যবাদ আপনাকে, যদি এখন আপনি বলেন। না, ঠিক আছে, ওই পুলিশের চাকরিতে এসছি, এটা হয়ে গেছে। তো আসার পর দেখা গেল চাকরিটা আসলে এনজয় করেছি। এনজয় করে না, মূলত যেটা আমার মধ্যে এক ধরনের বৈশিষ্ট্য ছিল যে আমি যে কাজটা করব সেই কাজটা সিনসিয়ারলি করব, কিংবা সারদায় যে সময়টা ট্রেনিং করতে ভালো লাগতো না, আমি মনে করতাম যে আমি আমার দিনগুলা বেস্ট ইউজ কিভাবে করা যায়, সেক্ষেত্রে আমি প্যারেডটা ভালোভাবে করেছি, যার জন্য আর কি কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন, যার জন্য আমি আর কি উতরে গিয়েছি। আর আপনার কথা ধরে যদি বলি যে আমাদের এই পোশাকে মোটামুটি আমাদের মানে প্রোগ্রামে, সিভিল প্রোগ্রামে আমাদের দেখা হয়, স্যারদের সাথে দেখা হয়, ফোর্সের সাথেও দেখা হয়। তো মজার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনি যেহেতু বললেন যে আমি ফার্স্ট ফিমেল এফপিও কমান্ডার ছিলাম, তো যেহেতু আমি এফপিও কমান্ডার ছিলাম, ওটা অল ফিমেল এফপিও ছিল, 110 জন নারী ছিল আর 50 জন সাপোর্ট সার্ভিসের পুরুষ ছিল। তো একসময় ওরা মনে করলো যে কি মানে আপনি আমাদের মা আর কি। তো দেন আই থট আই ক্যান নট বি দ্য মাদার, সো আই এম দ্য ফাদার। আমি বললাম যে মানে আমি বাবা, মা না, এটা তোমরা খেয়াল রেখো আর কি, সো ডোন্ট এক্সপেক্ট মাদার ইন মি। তো এরপরে ওই যে হিতিতে যখন ওই শাড়ি টাড়ি পরতাম, তো যদি আমাকে দেখতে ভালো লাগতো, ওরা বলতো আব্বাকে শাড়ি পরে আজকে সুন্দর লাগতেছে। আব্বাকে শাড়ি পরে সুন্দর লাগতেছে, আচ্ছা। সেটা কেন বলতেন? মানে মা কি শুধু আদর করে, বাবা শাসন করে, কমান্ডারকে কি শুধু শাসন করতে হবে? কমান্ডার এবং ডেপুটি কমান্ডার এবং যে কি বলে আরও সাপোর্টিং, আমাদের যেমন ধরেন এএসপি, অ্যাডিশনাল এসপি, এসপি, এদের কিন্তু স্পেসিফিক জব আছে। হ্যাঁ, যে কমান্ডার যখন কমান্ড করবে তখন হচ্ছে দিস দ্য ফাইনাল ডিসিশন। তো ফাইনাল ডিসিশনের আগে ডিসিশনগুলো মোল্ড হয়ে আসার দরকার, কাউন্সিলিং হয়ে আসার দরকার, একটু ছাঁকনি হয়ে আসার দরকার। এই প্রসেসগুলো তো নিচ থেকে আসবে। কমান্ডার যেটা ডিসিশন দেবে দ্যাটস ডিসিশন, এটা নিয়ে আর মানে এম্বিগুইটির কোনো কোয়েশ্চেন থাকবে না। মার্চেন্ট শুড বি মার্চ, সেটা শুধু পালনই করতে হবে। ইয়েস। আমরা এটা খুবই ভালোভাবে বললেন যে শুধু যেহেতু আমরা ওইভাবে দেখি। আমি একটু আমেনা বেগমকে যেতে চাই। আপনার কিন্তু পুলিশই পছন্দ ছিল। জি, আমার পুলিশই পছন্দ, সেটাই পেয়ে গেছেন। এবং আমরা এইটুকু আমি জানার চেষ্টা করেছি, খুব যে জানতে পেরেছি তার তো না, অনেকদিন সময় লাগতে হতো জানাতে। আর আমি জানি যে রাকফার কিন্তু ডিবিতেও ছিলেন, ফলে আপনি তো এখন গোয়েন্দা। আমি একজন নারীদের গোয়েন্দাকে হিসেবে দেখতে চাই আপনাকে, এবং আপনি এখন এসবিতে দায়িত্ব পালন করছেন ডিএজি লেভেলের, এবং পুলিশ নেটওয়ার্কের নেতৃত্ব দিচ্ছেন। এই যে পুলিশে আসলেন, কেন পুলিশ পছন্দ ছিল বিসিএস এ? সেটা আসলে ছোটবেলা থেকে আমার একটু চ্যালেঞ্জিং কিছু ভালো লাগতো। আমি যখন ক্লাস 4-এ পড়ি, আমি ইদানিং লাইব্রেরি নিয়ে একটা গল্প লিখছিলাম, মানে আমাদের যে কৃতি ছাত্রছাত্রীদের জন্য একটা সংকলন বের হয়, সেখানে ভাবলাম যে আমার ছাত্র জীবনের কথাটা লিখি।
তা আমার তখন মনে পড়লো যে লাইব্রেরি নিয়ে, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমাদের স্কুলের লাইব্রেরি পিরিয়ডটাতে প্রথম আমার লাইব্রেরিতে যাওয়া। আচ্ছা, তো সেখান থেকে আমি একটা বই পেয়েছিলাম, আমি এখন রাইটারের নামটা কিছুতে আর মনে পড়ে না, অনেক ছোটবেলার কথা, কিন্তু ওইখানে একটা মরু যাত্রীদের একটা যাত্রী দলের একটা অভিযান, তাদের মরুভূমিতে অভিযান, সেখানে তারা একদম পানির ফোঁটা গুনে পানি খাচ্ছিল, মানে পানিটা পিউরিফাইড করে খাচ্ছিল। সেইখানে যে অ্যাডভেঞ্চার, তখন থেকে আমার ওই অ্যাডভেঞ্চার বইগুলির উপর আমার আগ্রহ ছিল। আমার ফেভারিট রাইটার ছিল জুল ভার্নের রহস্যের দ্বীপ, তারপর কৃষ্ণচন্দ্রের পিকনিক। তো ওই বইগুলি, ছোটবেলার বইগুলির কথা পরে পড়েছিলাম, আপনারাও পড়েছেন, আমরা সবাই পড়েছি। রুশ উপকথা, তারপর আলেকজান্ডার বেলায়েভের উভচর মানুষ। তো এই যে সাগরের নিচে কেমন, উপরের পৃথিবীটা কেমন, তারপর সত্যজিৎ রায়, ফেলুদা, মানে এই অ্যাডভেঞ্চারের গল্পগুলো আমার মধ্যে ছিল, যে আমার মধ্যে একটা অ্যাডভেঞ্চার মন তৈরি ছিল। এরপরে যখন সার্ভিসের চিন্তায় আসলাম, তখন আসলে সেটা অনেক সময় প্রায় বলি, আমি অনেক সময় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা নিয়েই বলি। 96 সালের পর্যন্ত, 97 সাল পর্যন্ত এটাতে একটা বার দেওয়া থাকতো শুধুমাত্র পুরুষ পুরুষদের জন্য। তো ওইবারে সার্কুলারে দেখলাম যে ওই বারটা নাই। তা আমি ভাবলাম যে সো লেটস হ্যাভ এ চান্স, আমি এখানে যেহেতু নাই, এখানে মনে মেয়েদের নেবে, সেটাই দিলাম। আমি ইভেন আমার পুলিশ ভাইবা বোর্ডটা অনেক চমৎকার। আমাকে ঢোকার সময় বললো যে আপনি এখানে কেন আসছেন। তো ইভেন ভাইবা বোর্ডের যারা ছিলেন সম্মানিত, আমার যে যারা ভাইবা নিবেন ভাইবা বসিতে, ওনারা স্যারেরাও জানতেন না যে পুলিশে মেয়েদের জন্য বারটা উঠিয়ে দেওয়া হচ্ছে। তো আমাকে প্রথমে বললেন যে আপনি, আমি বললাম স্যার সার্কুলারটা দেখেন। তখন ওনারা সার্কুলার দেখলেন যে সার্কুলারে এটা বারটা উঠিয়ে দেওয়া হচ্ছে। তো আমার অনেকক্ষণ আমাকে ওই চ্যালেঞ্জটা কিভাবে আমি নেব সেটা আমাকে অনেকক্ষণ প্রশ্ন করেছিলেন, সেটা এখন মনে পড়ে আর কি। তো আর ওই যে বললাম যে ছোটবেলা থেকে ওই গল্প বা লাইব্রেরির সেই এটা এখন ভাবতে গিয়ে আমার মনে হচ্ছে আজ সেই সময় থেকে আমি আসলে জুল ভার্নের রহস্যের দ্বীপটা বোধহয় আমি 20 বার পড়েছি। মানে ছোটবেলায় কিছু না হলে আমি ওই গল্প বইটাই আবার পড়তাম। সব একটা বড় ধরনের অ্যাডভেঞ্চার কখনো, মানে এই প্রায় 25 বছর পূর্ণ করে দিচ্ছেন আপনারা, 1999 সালে যোগ দিয়েছেন পুলিশে, প্রায় 25 বছর। আমার মোস্টলি আমি আসলে অপারেশনাল অফিসার ছিলাম, আমি 2টা জেলা এসপি ছিলাম, আমি নরসিংদী এসপি ছিলাম, আমি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার নর্থ ছিলাম, লাস্ট আমি এডিশনাল কমিশনার ছিলাম। তো ডেপুটি পুলিশ কমিশনার নর্থ যখন ছিলাম, তখন একদিন রাতে রাত 8টায় আমি বাসায় ব্যাক করবো, আমার মা বাসায় ছিল আমার কাছে, হঠাৎ বললো যে না স্যার এখানে একটা মন্দিরে হামলা, মানে মসজিদ আর মন্দির নিয়ে একটা সমস্যা হচ্ছে, একটা ওখানে পাথরঘাটা চট্টগ্রামে। তা আমি আবার ব্যাক করে ওই বাসায় না গিয়ে ওখানে চলে গেছি। তো ওইখানে পুরোটা ওই সাম্প্রদায়িক সংঘর্ষটা শেষ করে, মানে সবাইকে মব পিস কাম ডাউন করতে 300 রাউন্ড শটগান ফায়ার করেছিলাম। তারপর এরপরে অনেক কিছুই, সেগুলি এখন আর বলছি না, মানে হয়তো যদি কোনোদিন বায়োগ্রাফি লিখি যে কেমন সিচুয়েশন হচ্ছিল। সেখানে মিডিয়া আমাদেরকে বিরাট একটা সাপোর্ট দিয়েছিল। ঢাকা থেকে কথা হচ্ছিল যে এটা যদি ছড়িয়ে যায় অনেক জায়গায় হুজুগে আরো ইয়ে হবে, তো আমরা বলছিলাম মিডিয়া যেন একটু রোল প্লে করে। তাই মিডিয়া সেই রোলটা প্লে করেছে। তারা কিন্তু ওই নিউজটাকে ওইভাবে, তখন আবার ফেসবুকের এত ইয়ে ছিল না, তো এবং এই মিডিয়াটা বেশি ছিল, তো তারা ওই নিউজটা ওইভাবে না দেওয়াতে যেটা হয়েছে যে এটা আর ওইভাবে ছড়িয়ে যায় নাই, যে আনরেস্টটা ছড়িয়ে যায় না। মানে শুধু কিন্তু একটা অপারেশন না, ওখানে একটা জাতীয়ভাবে একটা দুর্ঘটনা ঘটার মতো অবস্থা। আপনি যেটা বলছেন প্রায় সাম্প্রদায়িক সংঘর্ষের জিনিসটা থামাতে হয়েছে, সম্ভাবনা ছিল। আমরা পুরো সিটিতে অন্যান্য মন্দিরগুলিকে তখন আমার প্রোটেকশন দেওয়ার প্রশ্ন এসে গেছিল যে যাতে আর না হয়। তো এই বিষয়টা মানে সারা রাতই পরে শেষে কাউন্ট করে, পরে আমার ঢাকার আগের যে কমিশনার স্যার ছিলেন শফিকুল ইসলাম, উনি পিএসসি এখন মেম্বার, তো স্যার এডিশনাল কমিশনার ছিলেন। তো রাত অনেক রাতে 1:30টার দিকে বোধহয় স্যারও এসে জয়েন করলেন আর কি, যে রাত 1:30 না 11টার দিকে জয়েন করলেন, যে আমি যেহেতু আমি পারবো কিনা, কমিশনার স্যার ডাউট ছিলেন। স্যারকে দেখে আমার একটু সাহস লাগলো আর কি, যে আচ্ছা আমাদের তখন মানে ওই মেট্রোপলিটনে এডিসি ছিল না, মানে ডিসি, শুধু ডিসি, তারপরে এসি। এই যে আমাকে আরো সাপোর্ট দিবে, সো আই হ্যাভ টু ফাইট অ্যালোন। আমার ওসি বলছিল যে স্যার আপনি বেশি যায়েন না, কিন্তু আমি চলে যাচ্ছিলাম। আমি যেতে যেতে একদম কর্ণফুলী নদীর পার পর্যন্ত পুরো কমিউনিটিতে আসলে হাঁটতে হয়েছে অনেক রাত পর্যন্ত। আর এটা রায়পুরে আমার জুনিয়র অফিসার সন্ধ্যের দিকে আমরা
তো ও ফোন করছে, স্যার আমার বাচ্চাটাকে দেখেন, আমাদেরকে ঘিরে ফেলছে, আমাকে মেরে ফেলবে। একটা আসামি ধরার কারণে ওকে অ্যারেস্ট করার পরে ওই এলাকার এলাকাবাসী তার তাকে যে সাপোর্টাররা, এলাকাবাসী না, তার যে সমর্থকরা, সে খুবই নটোরিয়াস ক্রিমিনাল ছিল। তো এটা একটা ওয়ারেন্ট ছিল, সে অ্যারেস্ট করার পরে ওরা আক্রমণ করছে, ওকে ঘিরে ফেলছে, মানে পুরো না ওই ফাঁড়িটা ঘিরে ফেলছে। আচ্ছা, পুলিশ ফাঁড়ি। তো বললো, স্যার আমার একটা বাচ্চা আছে, আমাদেরকে চারিদিক থেকে যেভাবে ঘিরে ফেলছে, যদি আগুন টাগুন লাগাই দেয় স্যার আমরা মারা যাবো। তাই বললাম তুমি ইয়ে করো, আমি এডিশনাল এসপি, এখন হাসিব পরে সিরাজগঞ্জের এসপি ছিল, তো ওকে সাথে নিয়ে ওকে বললাম যে তুমি নদী পথে যাও, আমি স্থলপথে যাই, দুই দিক দিয়ে আমরা যাবো, অ্যাটাক করবো। মাগরিব হয়ে গেছে, তা আমরা একটা পর্যায়ে গিয়ে হাঁটতে হয়েছে, প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার হাঁটতে হবে, অন্ধকার। তা আমাকে বুলেট প্রুফ পরা ছিল, কিন্তু মাথায় কিছু ছিল না। তা আমাকে আমার ওসিডিবি বলছিল, স্যার এখানে কিন্তু স্লিং শট, মানে তীর ধনুক মারে। আচ্ছা, তা মারলে কি করবো, আমার অফিসার ওখানে আটক আছে, আমাকে ওখানে আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে ওর কাছে পৌঁছাইতে হবে, তাকে আমার উদ্ধার করতে হবে, নাহলে আমি তো কোনো জবাব দিতে পারবো না। এবং সেটা মানে ধরেন আসরের পরে খবর পেলাম, মাগরিবের পরে, সন্ধ্যার পরে গিয়ে ওকে আমরা উদ্ধার করতে পারছি। হ্যাঁ, রেস্কিউ করতে পারছি। রাখাল এরকম আছে, আমি জানি যে আপনার কিনা আপনি বোধহয় যে সাক্ষী দিচ্ছিল না অপারেশনের পরে, ও একটা নারী পুলিশ কর্মকর্তার জন্য, চিনতে পারছিল না। না, ওইটা ওই যে ডিবিতে যখন ছিলাম তখন হচ্ছে আমাদের আর্মস উদ্ধার করে হয়েছিল। তো আর্মস উদ্ধার করার পর দেখা গেল যে মানে সাক্ষী লাগে, তো কোনো কারণে মনে হচ্ছিল যে আসলে পাবলিক সাক্ষী দিচ্ছিল না আর কি, ই করতে চাচ্ছিল না। তো ওদের মানে মোটামুটি আমার একটা মহাদেশপ্রেমমূলক বক্তৃতা দিতে হলো যে সাক্ষী দেওয়ার জন্য, মানে না হলে যেটা করতে হতো আমাদের পুলিশের লোক দিয়ে সাক্ষী নিতে হতো, যেহেতু বাইরের এত লোক ছিল। তো তারপর ওদের আমার কনভিন্স করতে হলো, এবং ওই মামলাটা পর্যন্ত আমাকে ওই মামলাটা নিয়ে শেষ পর্যন্ত আমাকে কোর্ট পর্যন্ত যেতে হয়েছে। কোর্টে তখন ওই জাজ যখন দেখছে যে কেউ এসপি আসছে, তখন উনি মানে অনার করে আমাকে আর কি আগে আমার নিয়ে তারপর করে নিছে আর কি। হ্যাঁ, এইরকম এক্সপেরিয়েন্স আছে, যেটা হচ্ছে যে ডিবিতে দেখা গেল যে ফার্স্ট লেডি ডিবি অফিসার, তো এই অনারেবল পিএমই আসলে তখন চেয়েছিলেন যে ডিবির একটা টিম করতে। তখন আমি এবং আমাদের ব্যাচমেট রাশিদা আমরা দুজন ডিবিতে মানে পোস্টেড হয়েছে আর কি। আমেনা চিরাং পোস্টেড হয়েছে। তো আমাদের তখন ওই আর্মস উদ্ধারের জন্য কারওয়ান বাজার এলাকায় তখন রাতের বেলা বের হইতে হলো, একটা সোর্স ওয়েট করবে, তো সোর্স আসবে, তো আমি ওয়েট করছি হচ্ছে সোনারগাঁয়ের ভিতরে। কী কারণে আর কি আমাদের গ্রুপের সাথে ক্লিক করে নাই, হয়ে গেছে, মানে মিস হয়ে গেছে। তো মিস হয়ে গেলে মনটা খারাপ, কারণে এই মানে একটা জিনিস আমাদের তো ধরেন মানে একদিন 2 দিনের প্রিপারেশন না, অনেক দিন প্রিপারেশনের পর এই করতে হয়। বাই দিস টাইম ওই যে 1-2টা ওই উদ্ধার করে ফেলার পরে আবার ডিসিডিবি স্যার একটু কী বলে এটাকে রিমিউনারেশন দিয়েছেন, সেটা একটা ইন্সপিরেশনের মতো বিষয় ছিল, যে এখন তো প্রেস্টিজও রাখতে হয় আর কি। হ্যাঁ, তো ওই সময় রাত 12:30-1টা পর্যন্ত ওয়েট করার পরে আমি দেখলাম যে কিনা আমাকে ব্যাক করতে হবে। এই সময় মেসেজ পাইলাম যে পল্লবীতে কোনো একটা গার্মেন্টসের একটা কর্মীকে কোনো একটা বাসার মানে কোথাও পুঁতে রাখছে, মহিলা গার্মেন্টস কর্মীকে মেরে। তখন ওরা আমাকে মানে ওই আমানের মতোই অবস্থা, যে আমি যাব কিনা, আর আমার জেদ হচ্ছে যে না যাবো, এটা একটা জিনিসই হয়েছে। তো মানে আর ওদের উপর একটু রাগ যে না ঠিক আছে, তো তোরা সাকসেসফুল হলি না, সো ইউ হ্যাভ টু গিভ মি দ্য রেজাল্ট। তো তারপরে আমি ওখানে গেলাম। তো যাওয়ার পরে তখন আমার ফার্স্ট বেবিটা হচ্ছে 2.5 মাস কিংবা 3.25 মাস ক্যারি করছি। আমি মানে 2-2.5 মাস পরে টের পেয়েছি যে আমি মানে কনসেপ্ট। তো যখন ওখানে গেলাম, যে উঠানো হয়েছে, রক্ত পড়ে রয়েছে, হঠাৎ করে আমার মনে হইলো যে আমি যে ক্যারি করছি, এই জায়গায় আসছি, ওই যে মানে একটা ভয়ের বিষয় থাকে কিনা। দেন আমার কাছে মনে হইল না, আমার হাতে ওয়্যারলেস আছে এবং আমি হচ্ছি কমান্ডার, এটা হওয়ার কোনোই স্কোপ নাই যে আমি এখানে কোনোভাবে ভয় পাবো। তো সেইটার পরে দেখা গেল যে কি ওই একটা বাসায় আমরা করলাম, নিয়ে গিয়ে কথাবার্তা হইলো, ওই যে থানার লোকজন আসলো, সিজার লিস্ট ইটি করলো, সব কিছু হলো।
এর মধ্যে আমাকে একজন গৃহবধূ না, উনি মানে ও বাসার মালিকের ওয়াইফ, আমাদের খাবার নাস্তাও দিল। তো এক সময় আমাকে উনি জিজ্ঞাসা করলো যে আপনি কোথায় থাকেন, কিভাবে থাকেন। হ্যাঁ, তো আমি বললাম যে এরকম আমি থাকি এরকম জয়েন্ট ফ্যামিলিতে। তো বলতেছে এই মানে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে পছন্দ করেন, মানে ওনারা বোধহয় ধরে নিছে যে এই পুলিশ অফিসার কিংবা চাকরিজীবী মনে হয় মানে কি যেন একটা এই টাইপের। তো আমি বললাম যে ভাই এই যে এখন যাওয়ার পরে আমি যে গিয়ে গরম ভাতটা পাবো, মানে মাই শাশুড়ি ডিড ইট ফর মি, যে এটা আমি একা সিঙ্গেল ফ্যামিলিতে হইলে তো পাইতাম না, আমি তো প্রিভিলেজটা আসলে নিচ্ছি। তো এই রকম এক্সপেরিয়েন্স থাকে, যেটা হচ্ছে মানে সব অপারেশন শেষ করে তারপরে এই কথাটা শুনতে হলো, একসাথে থাকেন কেন। হ্যাঁ, তারপরে তো অফিসে ফিরতে সকাল 8টার পরে মনে হলো যে কি আর বাসায় যাব, তাইলে আজকের দিনের অফিসটা করে যাই। তারপরের দিনে আমাদের হচ্ছে যে আবার তারপরের দিনের অফিস শুরু হয়ে মিলে গেল। অনেক সময় পত্রিকা যখন কাজ করেছি রাত্রিবেলা প্রেস শেষে পত্রিকা ছাপা পত্রিকা নিয়ে আর বাসায় না গিয়ে আর কি অফিসে থেকে গেলাম, অফিসে পড়ে ফেলাম, পরে তো কিছু কাজ আছে। ধন্যবাদ আপনাদেরকে, খুব ভালো দুটা অভিজ্ঞতা শুনলাম। দর্শক, আমরা আরও শুনবো দুজনের সঙ্গেই। আমাদের সঙ্গে দুইজন ডিআইজি আছেন পুলিশের, একজন রাকফার সুলতানা এবং একজন আমেনা বেগম। আমরা আরও কথা বলবো, তার আগে একটা ছোট্ট বিরতি। স্বাগত আরেকবার, বিজ্ঞাপন থেকে ফিরে এলাম আমরা প্যারাগন নিবেদিত ঈদের বিশেষ অনুষ্ঠান জয় জয়জননীতে। আমি রাকফার আপনার কাছে আবার যাব, আপনাকে আমি থামিয়েছিলাম। এবার আমি জানতে চাই যে এই যখন পেশাগত জীবন শুরু করলেন না, অনেকগুলো বছর আপনারা পার করছেন, প্রায় 2 যুগ প্রায় শেষ, তাই না? এখন কি মনে হয় যে এই পেশাটা তো আপনারা এখন যথেষ্ট অভিজ্ঞতাও আছে এবং যথেষ্ট ধরেন যে নিজেদেরও সেট হয়ে গেছে না, 20 বছর পর তার কাউকে জিজ্ঞেস করা যায় না যে এখন কেমন লাগছে না। কিন্তু আমি মনে করি যে বড় দায়িত্বের ক্ষেত্রে না, ধরেন যে আমি যদি ভাবি আজকে আনন্দের দিন, আনন্দের কথাই বলতে চাই, দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি আপনার তো একদম এডিশনাল কমিশনের দায়িত্ব পালন করে এসেছেন, বা ধরেন যে আইজি হলে কি করবেন বাংলাদেশ পুলিশ, আপনার কাছে পুরো রাষ্ট্র, আমাদের 2 লাখ সদস্য, তাই না পুলিশের, এর মধ্যে প্রায় 16 ভাগের মতন আমরা দেখি 35,000, তার মধ্যে কত হবে পুলিশ? 16,000 আমাদের নারী পুলিশের সংখ্যা। আইজি করে দিলাম আমরা। আইজি হলে কি করব সেটা পরে বলছি, তার আগে আর দুইটা ছোট কথা বলি। একটা হচ্ছে যে আমি যখন এআইজি অ্যাডমিনিস্ট্রেশন, তো ইনসিডেন্টালি আমি ফার্স্ট লেডি এআইজি অ্যাডমিনিস্ট্রেশন হেডকোয়ার্টারে আছে। হ্যাঁ, তো ওখানে একটু সময় দিতে হয়, ভালোই সময় দিতে হয়। তো এক সময় আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তোমার কাছে মানে দেশ ইম্পর্টেন্ট নাকি আমি ইম্পর্টেন্ট, যদি কখনো আমাকে জিম্মি করা হয় আর কি, মানে তখন তুমি কি করবা? আমি রেডি হয়ে আসতেছিলাম খুব দ্রুত, মেজাজটা খারাপ হলো যে আমি বাইরে বের হচ্ছি, মানে এরকম কোয়েশ্চেন। তো আমি ওর দিকে তাকাইলাম, আমি বললাম যদি এটা হয় যে দেশ ভার্সাস আমার ডটার, তাহলে আই প্রিফার দ্য কান্ট্রি। হ্যাঁ, আর আমার ডটারের কি হবে এটা আমার আল্লাহ দেখবে। এই মানে এটাকে অনেক দিন পর্যন্ত আমার মেয়ে এটাকে একটু নেগেটিভলি নিয়েছে, একটু খোটাই দিয়েছে। এখন সে বড় হওয়ার পর নাও শি ফিলস প্রাইড যে সে এইরকম একটা মায়ের ঘরে জন্ম নিয়েছে যে যেই মায়ের মধ্যে এই ধরনের ইন্টিগ্রিটি আছে। এইটা মানে এখন আমি এটা পাই, কিন্তু একটা সময় পর্যন্ত দেখা গেল যে কি আমাকে ও ভালোই ভুল বুঝছে। এই একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে বলি আমার ব্যক্তিগত জিনিস, সেটা হচ্ছে আমি যখন এএসপি ছিলাম, আমি তখন ডিআইজি হলে কি কি করব, আচ্ছা সেটা প্ল্যান করতেন? কারণ ডিআইজিরা সব জায়গায় যেতে পারবে না। আচ্ছা, কোন কোন জায়গায় ডিআইজিরা যেতে পারবে না আর কোন কোন জায়গায় আমি পেনিট্রেট করতে পারতেছি আমার এই র্যাঙ্কের জন্য। আমাদের র্যাঙ্কের জন্য সুবিধা যেমন আছে অসুবিধাও আছে, চাইলেও আমরা অনেক জায়গা পর্যন্ত যেতে পারি না। হ্যাঁ, তো আই প্ল্যান দ্যাট, মানে ওই ধরনের মেন্টাল প্রিপারেশন আমার মানে আমার মতো করে আমার পড়াশোনা ছিল। আপনি এখন বলতে পারেন এটা এনাফ কি না, এটা এনাফ নাও হইতে পারে। আপনি বলতে পারেন আপনি কি সেই পরিমাণ সাকসেসফুল হয়েছেন কিনা, that doesn't matter for me যে আমার কাছে সাকসেসফুলের সংজ্ঞাটা কি আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা কথা। আরেকটা কথা হচ্ছে ওই যে আমি যখন আবার কমান্ডার ছিলাম,
তখনকার কথা বলি, আমি যখন দেখলাম যে কি আমার দেশকে আমাকে শুধু ছোট্ট একটা টিমকে লিড করতে হচ্ছে না, আমাকে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে। তো দেশকে রিপ্রেজেন্ট করতে গেলে আমার এক সময় মনে হলো যে আচ্ছা এটা এই জায়গায় হলে সে ফর এক্সাম্পল আইজিপি স্যার কী করতেন। আচ্ছা, তো আইজিপি স্যার ছিলেন নূর মোহাম্মদ স্যার। তখন আমি যখন যাই তো মানে মোরলেস এক ধরনের ধারণা হলো যে মানে স্যার কি করতেন, আমি তাহলে সেটা করব, মানে ওইভাবে করা। এরপরের একটা ক্রাইসিসে পড়লাম, সেটা হচ্ছে যে আমার একজন ফোর্সকে ইনস্ট্রাকশন মানে ওদের ট্রেনিং হচ্ছিল আর কি। ট্রেনিং হতে গিয়ে পেনিট্রেট করে গেছে, মানে দেখানোর কথা ছিল। আচ্ছা, তো আলটিমেটলি ওইটা ওদের সেফটিটা অফ থাকার কথা ছিল, কোনো কারণে অফ ছিল না, ও ই করে ফায়ার হয়ে গিয়ে আমার একজন ফোর্সের সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেছে। আচ্ছা, মানে উইন্ডো হয়েছে। তো আমার কাছে যে আমার ডেপুটি এসে মেসেজ দিবে, ও দেখে যে আমি লাঞ্চে, ও মেসেজ দিবে কি দিবে না, বাই দিস টাইম আমি ওয়ারলেসে যখন শুনে ফেলছি মানে আই কেম আউট। তো তখন ইন্টারন্যাশনাল পলিটিক্সগুলো কেমন আমি তখন মানে বুঝলাম যে ওইখানে আমি ধরেন ওই হাইতিতে ওটা মোটামুটি ধরেন কানাডিয়ান একটা ছিল, মানে ফিনান্সটা ওই রকম ছিল। ফ্রান্সের এটা একসময় ছিল, স্পেনের ছিল। আমার কাউন্টার পার্ট যারা ছিল যে জর্ডান, পাকিস্তান, ফিলিপাইন, এদিকে ইতালি, ফ্রান্স, তো কানাডা। তো আমি দেখলাম যে কি কেউ কেউ আমাকে ইনস্টিগেট করতে চায়, আর কেউ কেউ মানে আমাকে মানে ই করতে চায়, মানে থামিয়ে দিতে চায়। তো আই ওয়াজ লাকি যে আমি দুইজন মানুষের খুবই কি বলে স্নেহভাজন ছিলাম। একজন ছিলেন আমাদের পুলিশ কমিশনার ছিলেন তখন আর কি, আর ছিলেন এসআরএসজি। এই দুইজন মানুষ আমাকে মানে যাকে বলে যে ফাদারের মতোই আগলে রাখছে আর কি। আর এখান থেকে ব্রিগেডিয়ার জামিল স্যার ছিলেন হচ্ছেন কন্টিনজেন্ট কমান্ডার তখন। ব্রিগেডিয়ার জামিল স্যার ছিলেন তখন নিউ ইয়র্কে ডিফেন্স অ্যাডভাইজার। তো কোনো কারণে একদিন এসআরএসজি স্যার যেহেতু আমার প্রশংসা করার পর উনি আর কি পিক করছেন যে না ঠিক আছে, আমাদের বাংলাদেশের একটা মেয়ের প্রশংসা করছে, তো উনি তখন নিউ ইয়র্ক থেকে আমাকে কল দিয়েছেন। তো এইরকম একটা ইস্যুর পর আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে কখনো কখনো ডিপ্লোম্যাটিক্যালি, কারণ এক একজন আমাকে এক একজন বলতেছে, সাজেশন দিচ্ছে, চিঠিও দিচ্ছে, আবার বলতেছে যে এটা করো, এটা করো না। আবার ওদের সাথে আমার মিলেমিশেও চলতে হচ্ছে, কারণ আমার যে জয়েন্ট ইন্টেলিজেন্স যেটা জিম্যাকের, ওই ইন্টেলিজেন্সটা আসলে আমাকে নিতে হয়। আমি আসলে কারো প্রতি, সকলের সাথে বন্ধুত্ব, কারো প্রতি বৈরিতা নয়, এইটার মধ্যেই আমাকে থাকতে হচ্ছিল আর কি। তখন আমি মানে টু মাই কি বলে বন্ডারিং যে ঠিক আছে এখানে আইজিপি স্যার হলে কী হতো। তো আমি দেখলাম কুলাবে না। তারপর মনে হলো যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় হলে কি হতো। বললাম যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ছিলেন সাহারা স্যার। সাহারা স্যার আমাকে মানে খুবই, যেহেতু লেডি ছিলাম, উনিও ফার্স্ট লেডি হোম মিনিস্টার ছিলেন, উনিও খুব ওন করতেন আর কি। হ্যাঁ, বাট আমার কাছে মনে হইলো যে না, এটা বোধহয় সাহারা স্যার চেয়েও হবে না। তখন আমাকে চিন্তা করতে হলো যে অনারেবল প্রাইম মিনিস্টার হলে কি করতেন। আচ্ছা, হ্যাঁ, তো আমি আমার ছোট বুদ্ধিতে যতটুকু আমি আমার প্রধানমন্ত্রীকে দেখেছি, আমি আমার মতো করে আই কেম আউট ফ্রম দ্যাট সিচুয়েশন। হ্যাঁ, তো দেখা গেল যে একটা বৈরী পরিবেশ থেকে কিন্তু আমি ওখান থেকে সেটাই আসলে কি পদে থাকবেন তার থেকে বড় যেটাতে আছেন সেটাতে যত বড় করে ভাবা যায় সংকট সমাধানের জন্য, যেটা একজন কমান্ডারের দায়িত্ব, আইজি হলে সেই দায়িত্বই পালন করবেন। আপনি সেটাই বলতে চাইছেন। আপনাকে খুব সুন্দর করে ডিপ্লোম্যাটিকলি বললেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। বিশেষ করে যে আপনি একটু খুব ঘুরিয়ে বললেও জিনিসটা উত্তর দিয়েছেন। আমি আপনাকে যেতে চাই, আপনারও এরকম অভিজ্ঞতা আছে হাইতির ক্ষেত্রে। আপনি ইস্ট তিমুরে ছিলেন, আর্মস নিয়ে ঘুমাতেন। যদি সেটা ছোট্ট করে বলেন, ওটা কেন আর্মস নিয়ে ঘুমাতে হতো? আর্মস নিয়ে ঘুমাতাম আসলে, আমি ছিলাম ওটা একটা মেইল মিশন, মানে ফর্ম পুলিশ ইউনিট, 140 জনের একটা টিম, সবাই ছিলেন ছেলেরাই, পুরুষরাই। তো দে আর মাই ব্রাদার্স, এটা নিয়ে সমস্যা ছিল না।
আমাদের ডিসিশন হলো যে আমরা প্রথমে পূর্ব তিমুরের রাজধানী যেটা দিল্লি সেখানে ছিলাম। আচ্ছা। তো পরের সিদ্ধান্ত হলো 2 মাস পরে যে আমরা ওখান থেকে মুভ করে আর একটা এটা থেকে ধরেন 4 আওয়ার্স ড্রাইভ ওখানে চলে যাব, সেখানে বাউকাও একটা এয়ারপোর্ট, ওই এয়ারপোর্টে আমাদের একটা বেস হবে। তো ওখানে যাওয়ার আগে আমার কমান্ডার মাজার স্যার ছিলেন, তো উনি বললেন যে তুমি আগে হেলিকপ্টারে গিয়ে ওখানে রেকগনাইজেন্স করে আসো। সো আই ওয়াজ সিলেক্টেড, আমি গেলাম ওখানে ছবি টবি তুলে আবার আসলাম। আসার পরে তো স্যার বললেন যে যেহেতু তুমি রেকগনাইজেন্স করছো, সো তুমি এখন আবার 25 জন অ্যাডমিন স্টাফ নিয়ে আবার এখন অ্যাডভান্স টিম যাও। অ্যাডভান্স টিম যখন আমরা গেলাম ওখানে, আমার সাথে সমস্ত ভেহিকেল ইকুইপমেন্ট, আমাদের স্টাফ 25 জন, অ্যাডমিন সাপোর্ট, কয়েকজন ইন্সপেক্টর ছিলেন, সাব ইন্সপেক্টর, আমরা সর্বমোট 25 জন গেলাম ওখানে। একদম মানে ওই এয়ারপোর্টটা গত 2000 সাল থেকে ওইটা 2006 আমরা গেলাম। এই 6 বছর ওখানে ওইটা ইট ওয়াজ নন অপারেশনাল ছিল। তো ওই একদম নন অপারেশনাল অনেক দিন ধরে যেখানে কেউ থাকে না, সেখানে প্রচুর সাপও ছিল। এবং সবচেয়ে বেশি ছিল যে আমাদের বর্ডারে অস্ট্রেলিয়ান মিলিটারি ছিল, তার কিছু পরে আবার কর্নেল ফালুস সাহেব ছিলেন যিনি বিদ্রোহী আর কি, যিনি রেবেল ছিলেন, রেবেলরা ছিল। তো এই বিষয়গুলি মাথায় রেখে আমার কমান্ডার স্যারের সাথে কথা বললাম, বলে যে তুমি আর্মস নিয়ে যাও। তো আমি ওইটা আমাদের আসলে আর্ম মিশন, এবং সবাই আমাদের পার্সোনালি সবাইকে আর্ম ক্যারি করতে হয়। এনফোর্সমেন্টের মধ্যে ছিল, হ্যাঁ সবাই আমরা ক্যারি করতে হয়। তো আমি তখন চিন্তা করলাম যে আমার যেহেতু আমি আর্মস নিয়ে আসি, সো আই শুড ক্যারি দ্য আর্মস অলওয়েজ। এবং আমি ঘুমানোর সময় আমি একাই, আমি কিন্তু ওইখানে একা মেয়ে, আর ওই বাকিরা আমার স্যার আবার একটা কমান্ড ভেহিকেল দিছিলেন যে তোমার কোনো সমস্যা, থাকার সমস্যা, টয়লেট, এগুলি যেন তাৎক্ষণিকভাবে একটা ব্যবস্থা করার জন্য। তো ওটা লাগে নাই, আমরা একদিনের মধ্যে পুরো একটা অপারেশনাল করতে পেরেছিলাম। ওইটা ইলেকট্রিসিটি লাইন, পানির লাইন, পানি সোর্স, ওই এয়ারপোর্টটাকে অপারেশন করে ফেললেন। পুরো এয়ারপোর্ট অপারেশনাল হচ্ছে আমাদের থাকার জন্য অপারেশন। এয়ারপোর্টটা কখনোই অপারেশনাল হয় নাই, কারণ এখন হয়েছে কিনা আমি জানি না, কিন্তু এটাও একটা বড় এয়ারপোর্ট ছিল যখন এটা ইন্দোনেশিয়ার পার্ট ছিল। আমি জানি না, আপনি বিরতির পরে এসে কথাটা বলবেন। আপনি কি ভাবেন যে একজন পুলিশ কর্মকর্তা যখন যেখানে দায়িত্বটা হবে সে তার নিজের মতন করে একটা তো কমান্ড থাকবে, তাই না? একটা পুলিশের নির্দিষ্ট আইন থাকবে, তারপরেও যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন তার নিজস্বভাবে করার কি আছে সেটা শুনবো। তার আগে একটু ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক আমাদের থাকুন, আমাদের সঙ্গে প্যারাগন নিবেদিত এই জয় জয়া জননীতে। দর্শক স্বাগত আরেকবার প্যারাগন নিবেদিত ঈদের বিশেষ অনুষ্ঠান জয় জয়া জননীতে। আমি আপনাকে থামিয়েছিলাম, আমি যেটা আইজি না হলেও যেখানে যে কমান্ডে থাকে একজন অফিসার, সে তার মতন করে ভাববে। সেইটা নারী হলে বিশেষ কোনো সুবিধা আছে কিনা, বা পুরুষ শাসিত সমাজে তার কোনো বাধা পান কিনা কখনো? সুবিধা অসুবিধা দুটোই আছে, সুবিধাও আছে অসুবিধাও আছে। নারীরা একটা জিনিসকে নিয়ে যেভাবে পুরোটা জিনিস নিয়ে ভাবে, এটা ছেলেরা ভাবে কিনা জানি না, আমি যখন ভাবি আমি অনেক কিছু নিয়ে ভাবি, এটার সুবিধা অসুবিধা। তারপরে ওই যে যেমন রাকফার বলছিল আমাদের আইজিপি স্যারের কথা, কিছুদিন আগে আমাদের পুলিশ উইক গেল, তো আইজি স্যার দেখলাম যে ভাবছিলেন যে বৃষ্টি হলে কি হবে। তো আমার তখন মনে হলো যে এটা একটা শেখার বিষয় আছে, যে উনি আগের থেকে ফিউচারে কি হতে পারে সেটার জন্য একটা কন্টিনজেন্সি প্ল্যান নিলেন, যে এর চেয়ে অড সিচুয়েশন হলে আমার কি কি ব্যবস্থা নিতে হবে। তো এইটা আমাদের আসলে পুলিশের সবসময় রেডিনেস, অপারেশনাল রেডিনেস বলে, এইটা আমাদের সবসময় থাকতে হয়। কারণ আমি হঠাৎ সারপ্রাইজ হয়ে যাব, সেটা খুব ভালো একটা কমান্ড না, প্রস্তুত থাকতে হবে সব রকম জিনিস। এটা আমাদের পুলিশ আইনেও আছে, কন্টিনজেন্সি প্ল্যান বলা হয়, মোবিলাইজেশন কন্টিনজেন্স আছে। সে এইগুলো আমাদের আগে থাকতেই এই ফোর্স তৈরি থাকে, প্ল্যান তৈরি থাকে, কোথাও কোনো ধরনের কিভাবে আমি মোবিলাইজ করব সেটা আমাদের। রক্ষা যদি বলেন যে কখনো ইংরেজি সাহিত্য পড়ালেখা করেছেন, কখনো লেখালেখি কবি হওয়ার ইচ্ছা ছিল কিনা? আপনি তাহলে এই ইনফরমেশনটা জানেন না। আই ওয়াজ এ পোয়েট। আচ্ছা, অনেকদিন লিখি না, চাইলেই লিখতে পারি, কিংবা চাইলেই ফেসবুকে কিংবা কোথাও। রাজশাহীর পর্দা কিন্তু ভালো জায়গা না, সেটা বিষয় না। বিষয় হচ্ছে আপনি সারদা আসেন জন্য বললাম আর কি। ও না, তাহলে আপনাকে একটু বলতেই হয়, আমি আমার তো যেহেতু জন্ম নারায়ণগঞ্জ, বড় হওয়া নারায়ণগঞ্জে, আমি সাহিত্য জোটের সদস্য ছিলাম, এবং সাহিত্য জোটে আমাদের 15 দিন পর পর কবিতার আসর বসতো, এবং ওই আসরে আমি আবৃত্তিতে ভালো ছিলাম, যেহেতু মানে আপনি বললেন নিজের ঢোল নিজের পিটাতে হচ্ছে আর কি। হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই, আমরা একটা কবিতা শুনতেও রাজি আছি। আমি আবৃত্তিতে ভালো ছিলাম, আমি গান করেছি, আমার নিজস্ব মানে স্বরচিত কবিতা আবৃত্তির ওখানে প্রতিযোগিতাও হতো, সেগুলোতে পার্টিসিপেট করেছি।
দুই এক জায়গায় ছোটবেলা দুই একটা পেপারে টেপারে আমাদের কবিতা লেখালেখি করেছে। ছাপাও আমি হয়েছে। জানি না আমিনা বেগম, আপনি শুরুতেই বলছিলেন কিন্তু উনি একটা গল্প লিখছিলেন কিছুদিন আগে, নিশ্চয়ই লেখালেখিটা আছে নাকি? হ্যাঁ, লেখালেখি আছে। ও আসলে পুলিশের কিছু সীমাবদ্ধতা থাকাতে ওইভাবে হাত খুলে লিখি না, কিন্তু হয়তো অপেক্ষা করছি। মনটা তো খোলা আছে। মনটা খোলা আছে। আর এখনো অবশ্যই লেখালেখি মনে হচ্ছে যে 25 বছর চাকরি হয়ে গেছে, অনেক কিছুই লেখার আছে, প্রচুর মানে মেমোরিজ আছে যেগুলো। পুলিশের চাকরিতে খুব ছোট উত্তর, পুলিশের চাকরিতে সংসার কি ক্ষতিগ্রস্ত হয়? একটু তো ডিপ্রাইভড হয়, বাচ্চারা ডিপ্রাইভ হয়। বাচ্চারা বেশি পায়, সেটা কিভাবে ম্যানেজ করেন? ওইটা ম্যানেজ করি, ম্যানেজ হয় না আসলে, মানে ওর ওই সময়টা সে যে হারিয়ে ফেলে। মানে আমার মেয়ের টিচারই বলছিল যে ও তো এটা পারে না, তা উনি আবার বলছিলেন যে আপনি তো পারবেন না, আপনি তো চাকরি করেন। আমি মেনে নিয়েছি। আমার মেয়ে, আমি অবশ্য ধরেন যখনই সময় পাই সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করি, এবং আমার মেয়ে বোঝে যে আমি তাকে ভালোবাসি অনেক। রপ্পার কি সেই যে মেয়ের যে একটা দুশ্চিন্তা ছিল যে মা আমাকে না দেশকে ভালো, সেটা তো কেটে গেছে, সে বড় হয়ে গেছে নিশ্চয়ই, এখন কিভাবে ম্যানেজ করেন? না, ওই যে আসলে কেউ যদি বলে যে আমি সংসার এবং মানে এটা আমার ব্যক্তিগত অভিমত, যে সংসার এবং চাকরি দুইটা একই সাথে করছি এবং খুব ভালোভাবে ম্যানেজ করছি, আমার ধারণা মানে আমার অবজারভেশন যে উনি বোধহয় মিথ্যা কথা বলছেন। যদি সার্ভিসটা ঠিকমতো করা হয় তাহলে আসলে সংসারে সময় দেওয়া যায় না, আর যদি সংসারে সময় দেয় তাহলে সার্ভিসে হয়তো 8 ঘন্টা কাটানো যায়। আর আমাদের সার্ভিসটা তো 8 ঘন্টার না, 24 ঘন্টা। মানে আমার মনে হয় ধরেন মাঝে মাঝে ইচ্ছে হয় যে সংসারই করি, ধরেন সকালে চা খাবো, একটু পেপার পড়বো, রিল্যাক্স করবো। মানে অনেক সময় যখন বন্ধ পাই সেই দিনটা আমি ঠিক ওইভাবে সেট করি যে টুডে আমি একদম চা খাবো, নিজের জন্য, সংসারের জন্য, ছেলে মেয়েদের জন্য, স্বামীর জন্য, একসাথে করা। মানে মা হিসাবে আমার লিমিটেশনস, আমার ব্যর্থতা আমি মোটামুটি মেনে নিয়েছি যে ঠিক আছে, এখানে বোধহয় মা হয়ে একটু কম নাম্বার পেলাম আর কি। বা হয়তো আমি জানি না, দুজনের কাছে প্রশ্ন ছোট করে যদি ক্যারিয়ারটাকে বেশি দেখেন কিনা, মানে কেউ আপনাদেরকে ক্যারিয়ারিস্ট বলবে কিনা? আমি ওইভাবে দেখি না। আমি যখন বলি তখন আমার বলাটা এরকম যে আমি আসলে মানে যেহেতু আমার মানে বাড়ি ঢাকা, তো ঢাকা থাকতাম আর কি এই অন প্রমোশনে সারদা যাওয়ার আগ পর্যন্ত। তখন আমার মনে হয়েছিল যে আমি ফ্যামিলির জন্য ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছি, ঢাকার বাইরে যাওয়া হয়নি। আর দেখা গেল যে অফিসের জন্য ফ্যামিলি স্যাক্রিফাইস করেছি। হ্যাঁ, কারণ আমি ঢাকা থেকেছি ঠিকই, কিন্তু আমাকে মোস্ট অফ দ্য টাইম অফিস থাকতে হয়েছে। নারীর কিন্তু একটা স্যাক্রিফাইস সেজন্যই সবসময় আমরা দেখি যে সেটা করতে হচ্ছে, সেটা কি মানা যায় কখনো? নারী হিসেবে আমাকে এটা করতে হলো না, এটা নারী হিসাবের বিষয়, নারী হিসেবে না, এটা আসলে তো একজন পুরুষও করে, সে যদি সার্ভিস করে সেও করে। এটা এখন বলা মানে আসলে ফ্যামিলিতে আসলে আমরা কতটুকু কোয়ালিটি টাইম দিব সেটাই ডিপেন্ড করে। আমি অনেক সময় অনেকে আছে যে বাসাতেই আছে কিন্তু ওইভাবে সময়টা দিচ্ছে না। সো যখন ধরেন আমি অফিসেও থাকি, আমি অবশ্য কম কথা বলি কিন্তু ফোনে খোঁজ নেই বা তাকে একটা এঙ্গেজমেন্ট দিয়ে আসি যে তুমি এটা করে রাখবা, তার সাথে আমার একটা মেন্টাল ইয়ে থাকে। সেটাই বড় ব্যাপার যে আপনি কতটা একাত্ম হতে পারলেন সময়ের থেকে। সেদিন আমি পরশু অনলাইনে কিছু বই কিনলাম, ম্যাক্সিম গোর্কির মা, পৃথিবীর পাঠশালা, তারপরে এই তার আত্মজীবনী। এটা কিছু আমার জন্য না, আমি ছোটবেলায় পড়েছিলাম, আমার মনে হচ্ছে আমার মেয়েটার এগুলো পড়া দরকার, সো আই বাই এগেইন। আমি ওগুলি রাখলাম যে ওর জন্য, আমি বলছি যেগুলো তোমাকে পড়তে হবে। খুবই সুন্দর। আমি শেষ করতে চাই, তবে তার আগে নিশ্চয়ই রফারের কাছে আমাদের একটা দাবি যে নিশ্চয়ই সে আমাদের একটা কবিতা শোনাবে। আবৃত্তি হতে পারে, নিজেরটাও হতে পারে, নিজের লেখা যদি মনে থাকে। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে 100 বর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দে লেশমাত্র ভাগ। আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ, অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে 100 বর্ষ পরে। আমাদের আসলে ঈদ করা হয় না, আমাদের ঈদ করা হয় না। ধরেন অপারেশনাল যারা, ওরা ঈদ করতে পারে না যেহেতু তারা মাঠে থাকে, ফিল্ডে থাকে। আর আমরা যদি অ্যাডমিনেও থাকতাম তাহলে বলতাম যে ওরা যেহেতু ঈদ করতে পারছে না, সো ওদের বেড়াকে ওই দিন সকালে খাওয়ানো, তাদের সাথে কলন করা, দেখা করা নামাজের পরে। আমার সারা জীবন কিন্তু ছুটি নেই নাই, ঈদের দিন আমার বাসার টেবিলটা রেডি করে তারপর দৌড়ায় চলে গেছি পুলিশ লাইন্সে। আর কমিশনার স্যার বা স্যারেরা নামাজ পড়ে এসে
বড়খানায় অ্যাটেন্ড করবে, তার জন্য ফোর্সের সাথে। ধন্যবাদ আপনাকে। আমরা কখনোই ঈদ করি না। সাংবাদিক পুলিশ সকলেরই ঈদটা এরকমই হয়। আমাদের মোটামুটি ফার্স্ট হাফ ফোর্সের সাথে আর সেকেন্ড হাফ হয়তো আমাদের সহকর্মীর সঙ্গে সাংবাদিকদের এবং সাথে। ঈদে এই নিউজ রুমে আমাদের কাটে। ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য। দর্শক আপনারও কৃতজ্ঞতা এই অনুষ্ঠানটা দেখার জন্য। বিদায় নিচ্ছি প্যারাগন নিবেদিত জয় জয়া জননী থেকে।